নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আকাশটা আজ বেশ পরিষ্কার, মাথার উপর কাঠফাটা রোদ, সাথে ভাস্পা গরম। আজকে যেন বাতাসে ছিটে ফোটাও নেই কোথাও। গাছের পাতাগুলো ক্লান্ত ভঙ্গিতে স্থির হয়ে আছে। দূর থেকে কাকের কর্কশ কণ্ঠ কানে আসতেই বোঝা যাচ্ছে এই গরম হতে আজ সেও অতিষ্ঠ। রাস্তার একপাশে দেয়ালের ছাউনি পেয়ে একটি কুকুর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার পাশ দিয়ে ছুটে চলছে কর্মব্যস্ত মানুষজন। ঘামে নিয়ে একাকার হওয়ার সত্ত্বেও ছুটে চলেছে দূর দূরান্তে। চারদিকে উড়ে চলেছে ধুলোবালি। কেমন এক অসহ্যকর পরিবেশ আজ। ছাদের এক কোণে দাঁড়িয়ে জিসান এইসব খুব নিখুঁতভাবে খেয়াল করে চলেছে। এইসব সাধারণ জিনিসের মধ্যে যেন সে কিছু অসাধারণ জিনিস খুঁজে চলেছে, কিন্তু সেটা কি তা তার জানা নেই। জিসানের স্বভাবই এইটা, যখনই সব অবসর সময় পায় সে তার আশেপাশের জিনিসগুলো খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এতে কেমন জানি এক শান্তি অনুভব করে সে। ইহানের ডাকে জিসান নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। পেছন ঘুরে দাঁড়াতেই ইহানের কৌতূহলের চেহারা ভেসে ওঠে ওর সামনে। জিসান ইহানের কৌতূহলটা বুঝতে পেরে ওকে চোখের ইশারায় পাশে এসে দাঁড়াতে বলে। ইহানও নির্দ্বিধায় জিসানের পাশে গিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক নীরবতা কাজ করে। অতঃপর নীরবতা পেরিয়ে জিসানই প্রথম কথা শুরু করে। আরিহাকে নিয়ে তোমার অনেক কৌতূহল, তাই তো? ও এমন কেন, এত কঠোর কেন? ইহান মাথা দুলায়। জিসান তা দেখে এক দীর্ঘশ্বাস নেয়। আকাশের পানে তাকিয়ে বলে, উত্তরটা আমি নয়, বরং উত্তরটা তোমায় আরিহাই দিবে। আমি শুধু তোমায় দিক নির্দেশনাগুলো দিব। একটা কথা নিশ্চয় জানো, সকল মানুষেরই অতীতে একটা না একটা তিক্ত অধ্যায় থাকে। পার্থক্য শুধু একটাই, যে কয়েকজনেরটা হয় কালো পার্থক্য শুধু একটাই, যে কয়েকজনেরটা হয় কালো অধ্যায় আর কয়েকজনেরটা হয় কলঙ্কিত অধ্যায়। আরিহারও তেমনই এক অধ্যায় নিজের মনে বয়ে বেড়াচ্ছে। ইহান এবার জিজ্ঞাসু দৃষ্টিতে জিসানের দিকে তাকায়। জিসান সেই আগের ন্যায় আকাশের পানে তাকিয়ে থেকে বলে, ছোট থেকেই আরিহা ভালোবাসার কাঙ্গাল। যদি ওকে নিজের করতে চাওয়া, তাহলে প্রতিটা মুহূর্ত ওকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে হবে। ওর উপর অধিকার খাটাতে হবে। ও না চাওয়া সত্ত্বেও ওর সকল জিনিসের খেয়াল তোমায় রাখতে হবে। ওর কষ্টে ভাগ বসাবে। ওর অন্তরালে পুরোপুরিভাবে নিজের বসবাস স্থাপন করবে। তার জন্য তোমার যা করা প্রয়োজন তুমি তাই করবে। এর জন্য যদি নিজের নামের পাশে সাইকো উপাধিও লাগাতে হয়, তাহলে তাই হোক। ইহান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, আরিয়াকে ম্যানেজ করা এত সহজ নয়। তোমার সাথেও ফ্রি, তোমার বাধ্য ও, তাই তুমি ওকে ইজিলি হ্যান্ডেল করতে পারো। কিন্তু আমি তা পারবো কিনা আদৌ সন্দেহজনক। আরিহা কি আদৌ আমায় চাই কিনা তা নিয়ে আমি দ্বিধা দ্বন্দ্বতে ভুগছি। সেখানে এইসব তো। আর কিছু বলল না ইহান। দূর আকাশের পানে তাকিয়ে রইল। তা দেখে জিসান মুচকি হেসে বলে, সব কিছুরই একটা না একটা শুরু থাকে, আর সকল শুরু যে ভালো হয় তা কিন্তু না। বেশিরভাগ শুরুই হয় তিক্ততায় ঘেরা। এরপরে আস্তে আস্তে গিয়েই তা হয় মধুর, যেমনটা আমার বেলায়ও হয়েছিল। একটা সময় ছিল যখন আরিহা আমায় সহ্যই করতে পারতো না। আমার ছায়া দেখলেও ভয়ে কুঁকড়ে যেত, চিল্লাপাল্লা করতো, কান্না করতো, জিনিস ছুঁড়ে মারতো আমার দিকে। এই বলে জিসান চুপ হয়ে যায়। তারপর নিজের গেঞ্জির হাতাটা হালকা উপরে উঠাতেই অতি কালচে হয়ে যাওয়া কাটার দাগ ফুটে ওঠে। দেখেই বোঝা যাচ্ছে এইটি অতি পুরনো জখম। ইহান জিসানের দিকে তাকাতে জিসান বলে, আরিহার দেওয়াই আঘাত এটা। এমন অসংখ্য আঘাত পেয়েছি আমি ওকে সামলাতে গিয়ে, যার চিহ্ন সময়ের সাথে ফুরিয়ে গিয়েছে। কিন্তু এই আঘাতটি চিহ্ন ফুরিয়ে যায়নি। হয়তো এই আঘাতটি দ্বারা কিছু তিক্ত আর মধুর স্মৃতি বহন করে। তাই আরিহা আমার উপর জিনিস ছুঁড়ে মারতো, কিন্তু তা যাতে আমি ওর কাছে না আসি।
আমাকে আঘাত করার ওর কোনো কালেই উদ্দেশ্য ছিল না, কিন্তু সেইবার ভুলবশত ও আমার দিকে ছুরি নিক্ষেপ করে, আর ছুরিটা গিয়ে লাগে আমার বাঁ হাতে। ছোট ছিলাম তাই ব্যথাটা সহ্য করতে পারিনি। ব্যথা সহ্য করতে না পারে সেইখানেই মেঝেতে পড়ে গিয়েছিলাম, আর ব্যথায় কাতরাচ্ছিলাম। হাত দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তা দেখে হয়তো আরিহা খুব ভয় পেয়ে যায় আর দ্রুত আমার সামনে এসে আমায় ডাকতে থাকে। পরক্ষণেই ওর চেহারায় আমার জন্য চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। সেই দিন ব্যথা থাকা সত্ত্বেও মুখে হাসি ফুটে উঠেছিল আমার, এই ভেবে যে আরিহা এখন আর আমায় ভয় পাচ্ছে না। অতঃপর আওয়াজ শুনে বাবা দ্রুত রুমে ছুটে আসে আর আমার চিকিৎসা করায়। সেই দিনের পর থেকে ও আমার সাথে একটু হলেও ফ্রি হয়েছিল, ভয় পেত না আমায়। আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে যাই। আর আজ দেখো ও আর আমি কেমন। ইহান জিসানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, আরিহা কি তোমার সাথে থাকতো? না মানে ওর তো বাবা মা আছে, তাহলে ও তোমার সাথে কেন থাকতো? তোমার কথা অনুযায়ী ওর সাথে তোমার সাথে কোনো বন্ধুত্ব ছিল না, পরবর্তীতে হয়েছে। তার উপর যতটুকু বুঝলাম ও কোনো ট্রমার মধ্যে ছিল। তাহলে ওই সময় ও তোমার কাছে কেন ছিল? জিসান এবার এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমাদের আরেকটা সম্পর্ক আছে, তা হলো ভাই বোনের সম্পর্ক। আপন না, আমি ওর ফুফাতো ভাই হই। আর ও আমার সাথে কেন ছিল তা আরিহার কাছ থেকে জেনে নিও। এখন শুধু এতটুকু জেনে রাখো, আরিহার এমন শক্ত হওয়ার পিছে আমার বাবার অনেক বড় হাত আছে, আর আরিহাকে এমন ওর ভালোর জন্য বানানো হয়েছে। ইহান এবার অধৈর্য হয়ে বলে, আমি আরিহার অতীত জানতে চাই এখনই। জিসান এবার ঘুরে হাঁটা দেয়। সে যেতে যেতে বলে, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, তাই অপেক্ষা করো। সব তোমায় আরিহাই বলবে, কিন্তু তার জন্য তোমায় একটু কাঠখড় তো পুড়তেই হবে। পথ আমি দেখিয়ে দিয়েছি, বাকিটা পথ তোমায় একাই চলতে হবে, মাই ডিয়ার সতীন মশাই। এই বলে হালকা হাসে সে। হুট করেই দরজার পাশে এসে দাঁড়িয়ে যায় জিসান। তারপর ঘাড় ঘুরে ইহানের দিকে তাকিয়ে বলে, যাই করো না কেন, আরিহার বাবা মার কথা কখনো বলো না, বিশেষ করে ওর মার ব্যাপারে তো একদমই না, ভুলেও না। তা না হলে ও যে ঠিক কি করবে তা তুমি ভাবতেও পারবে না। এই বলে জিসান আর 1 মিনিটও দেরি না করে দ্রুত সেখান থেকে চলে যায়। আর ইহান সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। সে কি আদৌ আরিহাকে সামাল দিতে পারবে? ওর অন্তরালে কি সে জায়গা করতে পারবে? আরিহা নিজের কেবিনে বসে আছে, বা হাতটা মাথায় চেপে ধরে গভীরভাবে কিছু একটা ভাবছে সে। ডান হাত দিয়ে পেপার হোল্ডার বলটি ঘুরাচ্ছে সে। মূলত কালকে রাতে জিসানের বলা কথাগুলোই ওকে ভাবাচ্ছে, ভীষণ ভাবাচ্ছে। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কি করবে সে। ঠিক একই সময় কেউ হুড়হুড় করে আরিহার কেবিনে ঢুকে পড়ে। কাউকে উপস্থিত অনুভব করতে পেরে আরিহা মাথা তুলে তাকায়। মাথা তুলে তাকানোর সাথে সাথেই ওর ভুরু কুঁচকে আসে। আরিয়া নিজের কেবিনে বসে আছে, বা হাতটা মাথায় চেপে ধরে গভীরভাবে কিছু একটা ভাবছে সে। ডান হাত দিয়ে পেপার হোল্ডার বলটি ঘোরাচ্ছে। মূলত কালকে রাতে জিসানের বলা কথাগুলো ওকে ভাবাচ্ছে। ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কি করবে সে। ঠিক এমনই সময় কেউ হুড়হুড় করে আরিহার কেবিনে ঢুকে পড়ে। কারো উপস্থিত অনুভব করতে পেরে আরিহা মাথা তুলে তাকায়। মাথা তুলে তাকানোর সাথে সাথে ওর ভুরু কুঁচকে আসে। জিসান একটা কেলানি মার্কা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জিসান সেই হাসি মুখে ঝুলিয়ে রেখে আরিহার সামনে চেয়ারটা টেনে বসে। তারপর একটু দুষ্টুমি সুরে বলে, আমার কথা ভাবছিলে বুঝি? ইস, কত ভালোবাসো আমায়। সারাদিন শুধু আমার কথাই ভাবো। এত ভালোবাসা যে আমি কই রাখি। সকল জায়গা তো ফুরিয়ে আসলো, এখন কি করি? এই বলে থামে জিসান। তারপর কি যেন ভাবছে এমন অভিনয় করতে থাকে। জিসানের এমন উদ্ভট কথায় আরিহার ভুরুকুটি আরো কুঞ্চিত হয়ে আসলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে থাকে। জিসান সেই সব তোয়াক্কা না করে আরো কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলে, এক কাজ করো, এইখান থেকে 80% ভালোবাসা ইহান নামক জীবের অন্তরালে রেখে দাও, কেমন? এতে আমার একটু স্পেস ক্লিন আপ হলো, সাথে নতুন এক রমণীর ভালোবাসা রাখার জায়গাও। আরিয়া এবার বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠে, এত এ নিয়ে বেনিয়ে কথা বলিস কেন বলতো?
ডাক্তার হয়েছিস বলে কি নিজের সাথে সাথে অন্যের মাথাও গন্ডগোল পাকাবি? নিজে তো হাফ মেন্টাল, তার উপর আমাকে বানাচ্ছিস ফুল মেন্টাল। জিসান এবার হালকা হেসে বলে, মেন্টাল আমি বানাচ্ছি না, বরং মেন্টাল যাতে না হতে পারিস তার ব্যবস্থা করছি। নিজের মধ্যে যে কষ্ট বয়ে বেড়াচ্ছিস তা তোকে যে দিনে দিনে হ্রাস করে দিচ্ছে। বারবার করে বলছি নিজের কষ্টটা ভাগ কর, এতে একটু হলেও তুই শান্তি পাবি। তুই যতই এগিয়ে যা, কিন্তু এই তিক্ত ঘেরা পিছুটা রয়ে যাবে রে, যা তোকে আবার টেনে নিচে নামিয়ে নিয়ে আসবে। জিসানের কথায় আরিয়া কিছুটা শান্ত হয়ে যায়। জিসান আবার বলতে শুরু করে, একটা কথা সবসময় মনে রাখিস, যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না। তোকে ক্ষমা করতে বলছি না, কারণ সেই বলার অধিকার আমার নেই, আর না সেটা ক্ষমার যোগ্য। কিন্তু অতীতটা তো ভুলতেই পারিস, তাই না? আর এর জন্য তোর এমন কাউকে প্রয়োজন যাকে তুই আঁকড়ে ধরে অতীতটা ভুলতে পারবি। আর এর জন্যই আমার মতে ইহান ইজ রাইট চয়েস। ইহানকে একটা সুযোগ দে, ওকে সত্যিটা বলে দেখবি ঠিক তোর হাতটা ধরে সেই কলঙ্কিত নামক কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসবে। জিসানের সকল কথা শুনে আরিয়ার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে জিসানের দিকে রুদ্ধস্বর বলে, যা তোর কথাই রইল, এত বছরে যখন তোর কোনো কথা ফেলতে পারিনি, এটাও পারবো না। কিন্তু আমার কিছু সময় দরকার, নিজেকে শক্ত করতে হবে অতীতগুলোকে পুনরাবৃত্তি করার জন্য। আরিয়ার কথা জিসানের ঠোঁটের কোণে স্নিগ্ধ এক হাসি ফুটে ওঠে। জিসান এবার আহ্লাদে সুরে বলে, এই প্রথম তোর অফিসে আসলাম, কই একটু খাতিরদারি করবি, অফিসের মিনি ট্যুর করাবি, সকলের সাথে পরিচয় করাবি, সুন্দর সুন্দর রমণীদের সাথে একটু ইটিস পিটিস করার সুযোগ দিবি, তা না আলগা পেঁচাল নিয়ে বসে আছিস। রুচিহীন মানবী, রুদ্ধ সম্পূর্ণ বালিকা, হাতছাড়া কন্যা। জিসানের কথায় আরিয়া না হেসে পারল না। ছেলেটার এইসব কথায় ওর রাগ হয় না, বরং হাসি পায়। এমন উদ্ভট কথা যে একমাত্র এই জিসান নামক মানবকে ধারাই সম্ভব, এই নিয়ে আরিয়ার কোনো সন্দেহ নেই। আরিয়া এবার কিছু বলতে যাবে, তখনই নীরা ওর কেবিনে আসে, হাজির হয়। একটা ফাইল চেক করতে করতে ভিতরে আসতে থাকে। অন্য কোনো দিক তার কোনো ধ্যান নেই, ফাইলের দিকেই চোখ দুটো স্থির করে নীরা আরিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, মিস্টার কোলারিন এসে পড়েছে। হি ইজ ওয়েটিং ফর ইউ ইন দ্য মিটিং রুম। আমি মিটিংয়ের সকল ইনফরমেশন এই ফাইলে গুছিয়ে দিয়েছি। বাকি তুই ডিজাইনের ফাইলটা নিয়ে নে। পুষ্পিটা কিন্তু মিটিং রুমেই আছে। বাই দ্য ওয়ে, একটা মজার কথা জানিস কি? মিস্টার কোলারিন বিদেশি হয়েও তার ইয়া বড় একটা ভুঁড়ি আছে। বিলাতি পুরুষ হয়েও বাঙালি ঐতিহ্যবাহী পুরুষের মতো ইয়া বড় ভুঁড়ি। দেখতে কি উদ্ভট লাগছে জানিস? আচ্ছা, ভাবার বিষয় হলো তার এমন ভুঁড়ি হলো কিভাবে? তার বউ কি বাঙালি নাকি? এই বলে মাথা তুলে জিসানকে দেখতেই নীরা এক ভো চিৎকার দিয়ে ওঠে। আয়া! নীরার এমন চিৎকারে জিসান আর আরিয়া দুজনই হতবম্ব হয়ে যায় আর কানে হাত দিয়ে বসে। নীরা চুপ হতেই আরিয়া কান থেকে হাত নামিয়ে বিড়বিড় কণ্ঠে বলে ওঠে, এইভাবে চিল্লানোর মানে কি? হ্যাঁ, ভূত দেখেছিস নাকি জিন? নীরা এবার মাথা নিচু করে বিড়বিড় করে বলে। তার থেকেও ভয়ানক কিছু। আরিয়া এবার রুদ্র কণ্ঠে বলে, এখন থম মেরে দাঁড়িয়ে আছিস কেন বল? নীরা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। নীরার কথা শুনে জিসান বিস্মিত কণ্ঠে বলে, আমি বাঘ না ভাল্লুক, নাকি অ্যামাজন থেকে পালিয়ে আসা অ্যানাকোন্ডা যে আমাকে দেখে ভয়ে এমন বিকট চিৎকার দিতে হবে? নীরা বিভ্রান্তিমূলক কণ্ঠস্বরে বলে ওঠে, আপনি কি এইসব প্রাণীর মতো দেখতে নাকি? এদের সাথে আপনার কোনো যোগসূত্র আছে? না মানে এর বাদে অন্য কোনো প্রাণী উল্লেখ করলেন না তো, তাই। নীরার এমন বোকামার্কা কথায় আরিয়া হো হো করে হেসে ওঠে আর জিসান আহাম্বক বনে যায়। এই প্রথম কেউ জিসানের প্রশ্নের এমন সেভেজ উত্তর দিল, অবশ্য তা ইচ্ছাকৃতভাবে না, বিভ্রান্তিকর পড়ে। আরিয়া এবার হাসতে হাসতে বলে, তোর এই কনফিউজিং ব্যাপারটা আজ সেই পরিমাণে কাজে লেগেছে।
এই প্রথম জিসানের মুখ দেখার মতো ছিল। জিসান এবার মুখ ফুলিয়ে বলে, এত বড় অপমান! আমার মতো কিউট ইনোসেন্ট বাচ্চা ছেলেকে তুই অপমান করতে পারলি? একবারও বিবেকে বাঁধলো না তোর? আরিয়া কিছু বলতে যাবে তার আগেই নীরা বলে ওঠে, আপনাকে দেখে তো বাচ্চা মনে হয় না, আর আমি যতটুকু জানি 5-6 শিশুদের বাচ্চা বলে, কিন্তু আপনাকে দেখে তো 5-6 বছরের লাগে না। তাহলে অপমান করতে ওর বুক কাঁপবে কেন? আর এটা অপমানেই বা কীভাবে? এবার জিসানও মুখ চুপসে যায়। জিসান হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই মেয়ে সবসময় বিভ্রান্তির মধ্যেই থাকে, যাকে সাধারণ ভাষায় বলে কনফিউজড পাবলিক। একে কাবু করা সহজ না। আরিয়া এবার হেসে ওঠে, হাসি মুখেই বলে, এই প্রথম জিসানের মুখ দেখার মতো ছিল। নীরা, তুই ফাইলটা দে, আমি মিটিংয়ের জন্য লেট হচ্ছি। আর শোন, তুই যেহেতু ফ্রি আছিস সেহেতু জিসানকে অফিসটা ঘুরিয়ে দেখা আর ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা কর। ততক্ষণে আমি মিটিং শেষ করে আসি। নীরা মাথা দুলিয়ে আরিয়াকে ফাইলটা এগিয়ে দেয়। আরিয়া সেটা নিয়ে চলে যায়। নীরা এবার নিচু কণ্ঠে বলে, চলুন আপনাকে অফিসটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ চলুন। তার সাথে মিস্টার ক্লোরিনের ভুঁড়ি কিভাবে হয়েছে তা নিয়ে রিসার্চও কমপ্লিট করে নেওয়া যাক। জিসানের কথা বুঝতে নীরার কিছুটা সময় লাগে। অতঃপর বুঝতে পেরে লজ্জায় মাথা কাটা যেতে শুরু করে। নীরা আর চোখে জিসানের দিকে তাকাতেই দেখে জিসান ঠোঁট কামড়ে হেসে চলেছে। তা দেখে নীরা আর এক দফা সম্মোহিত হলো। নীরার কাছে জিসানের এক একটা হাসি যেন ওকে ঘায়েল করে তোলে। নীরা বিড়বিড় করে বলতে লাগলো, তার এই হাসির কারণে নির্ঘাত আমি একদিন হার্ট ফেল করে মারা যাব। এত মিষ্টি কেন ছেলেটার হাসি? রাতে আরিয়া ফ্রেশ হয়ে বের হতেই দেখে টেবিলের উপর খাবার সাজানো। আরিয়া সেদিকে ভুরু কুচকে তাকাতেই হুট করে কোত্থেকে ইহান এসে ওর হাত ধরে টেনে বিছানার কাছে নিয়ে যায়। অতঃপর নিজে বিছানায় বসে আরিয়াকে টান দিয়ে নিজের কোলে তুলে বসিয়ে দেয়। এমন আকস্মিক ঘটনায় আরিয়া কিছুটা চমকে ওঠে। সাথে সাথে ওর চোখ দুটো বড় হয়ে যায়। তা দেখে ইহান মিষ্টি সুরে আবৃত্তি করে বলে, তোমার গভীর কালো দুই নয়নের গভীরতায় তলিয়ে গেছি বহুদূর, উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বহুদূর, এখন তুমিহীনা জীবনটাই বিষণ্ণতায় ঘেরা। আরিয়া এবার বিস্মিত না হয়ে পারল না, কেননা ইহানের এমন রূপ তার কাছে একদমই নতুন। সে আগে কখনো ইহানকে এতটা মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে দেখেনি, কখনো নিজের প্রতি ইহানের এমন টান দেখেনি। ইহান আরিয়ার বিস্মিত ভাবটা বুঝতে পেরে ওর কানের সামনে মুখ এনে ফিসফিস করে বলে, চোখ এত বড় বড় করে দেখার কি আছে শুনি? চোখ দিয়ে গিলে খাবে বুঝি? তবে এতে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আফটার অল তুমি তোমার এত হ্যান্ডসাম বরকে দেখবে না তো কাকে দেখবে শুনি? এই বলে ঠোঁট কামড়ে হেসে ওঠে। আরিয়া আজ যেন আরেক দফা বিস্মিত হলো। যে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, এসব কি হচ্ছে? ইহান ভাবান্তরহীন ভাবে বলে, বউকে সোহাগ করা হচ্ছে কেন? কম মনে হচ্ছে নাকি? শেষের কথাটা যেন ইহান তার ভুরু দুটি একটু উঁচু করে নাচায়। আরিয়া তা দেখে মুখ ঘুরিয়ে নিয়ে উঠতে নিলে ইহান ওর কোমর চেপে ধরে আর রুদ্র কণ্ঠে বলে, একদম নড়াচড়া করবে না বলছি। আগে আমার হাতে সকল খাবার শেষ করবে, তারপর তুমি মুক্তি পাবে। এর আগে না, একদমই না। এইভাবেই তো নিজের খেয়াল নাও না। তার উপর এখন রোজা বলে তো আরও নিচ্ছ না। শরীরে কি রোগের বস্তা ভরা বাসা বানাবে নাকি? এত যে কাজ করো, অসুস্থ হলে সব জানালা দিয়ে দৌড়ে পালাবে, বুঝলে তো? এখন এত ড্রামা না করে খাও তো। এই বলে ভাতের প্লেটটা নিয়ে ভাতটুকু মেখে তা আরিয়ার মুখের সামনে ধরে। আরিয়া এবার যেন আরেক দফা অবাক হয়। ইহান ওর উপর অধিকার দেখাচ্ছে। আরিয়ার মনে এবার প্রশ্ন জাগতে শুরু করলো যে ইহান এমন কেন করছে, হুট করে এত অধিকার দেখানোর মানেটা কি? আরিয়া যখন এসব নিয়ে ভাবছিল তখন ইহান ঝাঁঝালো কণ্ঠে কানে ভেসে আসতেই সে চমকে ওঠে। করো বলছি, অ্যান্ড নো মোর ওয়ার্ডস। আরিয়া এবার শান্ত চোখে ইহানের দিকে তাকায়। অতঃপর কিছু না বলে চুপচাপ হাঁ করে নেয়। সাথে সাথে ইহানের মুখে বিশ্বজয়ী হাসি ফুটে উঠছে। সে অতি যত্নে আরিয়াকে খাইয়ে দিতে শুরু করে। তারপর খাওয়া শেষে আরিয়াকে প্রেশারের ঔষধ ওকে জোরপূর্বক খাইয়ে দেয়। এরপর ইহান বাইরে চলে যায়।
এতক্ষণ ধরে দরজার পাশে থেকে জিসান সবটাই দেখছিল। সব শেষে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ইহানের তখন আসতে দেখে জিসান আস্তে করে সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে সময় পানির স্রোতের ন্যায় অতিবাহিত হতে থাকে। বর্ষা চলে গিয়েছে, শরতের আগমন। শরৎ চলে আসার বেশ জমজমাট এক পরিবেশ সৃষ্টি হয়। খালি জায়গায় বেড়ে উঠছে ছোট ছোট নরম কচি ঘাস। ঘাস বনে ফুটতে শুরু করেছে কাশফুল। কথায় আছে শরতের আসল সৌন্দর্য হচ্ছে কাশফুল। তাই তো কাশফুলে এই সৌন্দর্য উপভোগ করতেই বিভিন্ন দলের তরুণ তরুণী আর দম্পতিরা ছুটতে চলে দূর দূরান্তের সেই কাশবনে। কাশফুল ব্যতীত গাছের চারায় ফুটে উঠেছে হরেক ধরনের ফুল। তার মধ্যে জুঁই, কেয়া, শিউলি, জবা, মালতী, দোলনচাঁপা, নয়নতারা সকলের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করে। এরা দেখতে যেমন হরেক রকমের, তেমনি এরা প্রত্যেকেই নিজ নিজ সৌন্দর্য বহন করে। শরতের পুরো মাস জুড়েই যেন চারদিকটা ফুলের গন্ধে মম করে। পাখিরাও ডানা ঝাপটে উড়ে বেড়ায় মুক্ত আকাশে। রোজার শেষ চলে আসে ঈদ। সকল মুসলিমদের চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে খুশির আমেজ। দীর্ঘ 1 মাস সিয়াম রোজা সাধনার পর তাদের কাছে এই দিনটি এসে ধরা দেয়। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গানের চরণেই এই একই কথা প্রতিফলিত হয়। সকল মুসলিমদের বাসায় তৈরি হয় হরেক রকমের সুস্বাদু খাবার। আরিয়াও আজ সকলের জন্য হরেক রকমের রান্না করেছে। ইহান আর জিসান ঈদগাহ থেকে নামাজ পড়ে আসতেই তাদের ফিরনি ও খাইয়ে দিয়েছে। সব কিছুই একদম ভালোই যাচ্ছে। এই কয়েকদিনে অনেক কিছু পরিবর্তন না হলেও কিছুটা পরিবর্তন ঠিকই এসেছে। এই কয়েকদিনে ইহান আরিয়ার উপর কড়াভাবে শাসন চালিয়ে গিয়েছে, কিন্তু সেটা ভালোবাসার মধ্য দিয়ে। ইহান আরিয়ার প্রত্যেকটা জিনিসের খেয়াল রেখেছে। প্রতিদিন রাতে নিজের কোলে বসিয়ে নিজ হাতে খাইয়ে দেওয়া, ঔষধগুলো ঠিক দেওয়া, ওকে বুকে জড়িয়ে ঘুমানো, এইসব যেন ধীরে ধীরে আরিয়ার নিকট অভ্যাসে পরিণত হচ্ছে। আরিয়ার প্রতি ইহানের এত কেয়ার বাধ্য করছে আরিয়াকে ইহানের নিকট মাথা নত করতে। তাই তো ইহান যা বলে তা বিনা বাক্যে মেনে নেয়, তর্ক করে না। কিন্তু এইসব যে সহজ ছিল তা কিন্তু না, অনেক কষ্টের পরিশ্রমের ফল এটা। আসলে একটা কথা বলতে গেলে কি, যারা ভালোবাসার কাঙাল হয় তারা অল্পতেই গলে যায়, কিন্তু এই অল্পটাই অনেক দুর্লভ। তারা সীমিত ভালোবাসার মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে বের করতে পারে। তারা চায় কেউ তাদের উপর জোর খাটাক, তাদের ভালোবাসায় পূর্ণ শাসন করুক, তাদের সামান্য পরিমাণ যত্ন নেই। কিন্তু তাদের সকলের ভাগ্য এইসব জোটে না। আর তাদের ভাগ্যে জোটে তারা হয় অতীত বিশেষ বা ভাগ্যবান। আরিয়ার মনে আস্তে আস্তে ইহানের প্রতি টুকরো টুকরো বিশ্বাস জমতে শুরু করে। সাথে আরিয়ার ব্যবহার ও নমনীয় হয়ে এসেছে ইহানের সাথে। এরই মধ্যে আরিয়ার মন বারবার বলছে ইহানকে বিশ্বাস করতে, ওকে সব বলে দিতে, অতঃপর ওকে আপন করে নিতে আর নতুন এক জীবন শুরু করার জন্য। কিন্তু মস্তিষ্ক বলছে কাউকে বিশ্বাস না করতে। বিশ্বাস মানেই মন ভাঙা। ইহানকে নিজের সাথে জড়ালে কষ্ট কমবে না, বরং আরো বাড়বে। আরিয়া যে বিশাল এক দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তার কোনো সন্দেহ নেই। অতঃপর জিসানের বলা কথাগুলো মনে পড়ে যায় তার। ও বলছিল, মস্তিষ্ক দ্বিধাগ্রস্ত আর মন দ্বিধাহীন। কথাটা মনে পড়তে আরিয়া সিদ্ধান্ত নেয় যে সে এইবার মনের কথা শুনবে। সারা জীবন তো মস্তিষ্কের কথা শুনে আসলো, আজ না হয় মনের কথাটা শুনে দেখা যাক। সে ঠিক করলো আজই ইহানকে নিজের অতীতের ব্যাপারে সব জানাবে সে। এরই পর পরিণতি কি হবে দেখাই যাবে। অবশ্য আরিয়া নেগেটিভটাই ভেবে রেখেছে, তাই সে কিছুটা দ্বিধাহীন হয়ে যায়। বারান্দায় রাখা দুটো চেয়ারে বসে আছে আরিয়া আর ইহান। খোলা আকাশে মিটমিট করে জ্বলে উঠছে অসংখ্য তারা। তাদের মাঝে পূর্ণ থালার ন্যায় দাঁড়িয়ে আছে
পূর্ণাঙ্গ 4টি। নিজের হালকা স্নিগ্ধ আলো চারদিকে ছড়িয়ে দিচ্ছে সে। গাছের ডালা, পাতায় ও ফুলের পাপড়িগুলোর মধ্যে চাঁদের এই স্নিগ্ধ আলো পড়তেই তারা খিলখিলিয়ে হেসে ওঠে। মৃদু বাতাস বইছে চারদিকে, যার শরীরে হিম শীতলভাবে ছুঁয়ে যাচ্ছে। সাথে নাকে ভেসে আসছে হরেক রকম ফুলের মিষ্টি গন্ধ। বেশ আবেগপূর্ণ পরিবেশ। আজ পূর্ণিমার রাত হলে হয়তো রাতটা যেন সম্পূর্ণরূপে পূর্ণতা পেত। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে এক মুঠো চাঁদের আলো আষ্টেপৃষ্টে পড়েছে ইহান আর আরিহার গায়ে। রুমে জ্বলতে থাকা কৃত্রিম আলোর কিছু অংশ বারান্দার মধ্যভাগে এসে পড়েছে, যার ফলে ইহানের নিকট আরিহার বিষণ্ণতার মাখা চেহারাটা বেশ স্পষ্ট। চোখ মুখ খিচে আছে সে। ইহানের কেন যেন মনে হচ্ছে আজ আরিহার তার কাছে কিছু কনফেস করতে চায়, কিন্তু সেটা কি? আরিহার অতীত নাকি অন্য কিছু? ইহান এইসব ভাবতে ভাবতেই আরিহার তিক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি জানতে চাইতে না আমি এমন কেন, হার্টলেস কেন, এতটা অনুভূতিহীন কেন, এত শক্ত কেন? ইহান কিছু না বলেই মাথা তোলায়, যার অর্থ হ্যাঁ। আরিহা তা বুঝতে পেরে বলে, সকল মানুষের স্বভাবের পেছনে একটা কারণ থাকে। ঠিক আমার এমন স্বভাবের পেছনেও একটা কারণ আছে, এক কালো অধ্যায় আছে যা কলঙ্ক দিয়ে ঘেরা, যা অতীতের পাতায় বন্দি, যার প্রতিফলে আজ আমি এমন পাষাণ। ইহান এবার ইতস্তত করে বলে, আমি জানতে চাই সেই কারণ, জানতে চাই তোমার সেই কালো অতীত। আরিয়া ইহানের দিকে থেমে মুখ ঘুরিয়ে নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে, এই অতীত জানার পর হয়তো আমাকে মেনে নেওয়া তোমার পক্ষে সম্ভব না, আসলে কারো পক্ষে সম্ভব না। এমনই এক অতীত আমার। ইহান এবার চোয়াল শক্ত করে বলে, সেটা পরে বোঝা যাবে সম্ভব কিনা। আমরা পরীক্ষা দিয়ে অনিশ্চিত ফলাফলের আশায়। এইটি এখন ভালো হতে পারে, আবার খারাপও। আগে থেকে জানাই থাকা ফলাফল কি তাহলে কেউ আর পরীক্ষা দিতই না? তাই তুমি যা ভাবছো তা নাও হতে পারে। আর কি বাই আছে তোমার অতীতে? আরিয়া তাচ্ছিলের হাসি এসে বলে, যদি বলি আমি কলঙ্কিত, উপর থেকে নিচ পর্যন্ত, এমনকি ভেতর দিয়েও। এতটুকু শোনার পর কি তুমি আমার অতীত জানতে চাইবে? কথাটা ইহানের কানে প্রতিধ্বনি হতেই ইহান স্থির হয়ে যায়। অতঃপর নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ চাইবো, শুরু থেকে সব বলো। আই ওয়ান্ট টু নো এভরিথিং। ইহানের জবাবে আরিহা একবার ইহানের মুখের পানে তাকিয়ে থেকে চোখ সরিয়ে দূর আকাশের দিকে স্থির করে। তারপর এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, তুমি যখন জানতেই চাইছো তখন ঠিক তাই হোক। ঘটনাটা ঘটে আজ থেকে 13 বছর আগে, যখন আমার বয়স 11 কি 12। তখন 13 বছর আগে মিস্টার অ্যান্ড মিসেস আজমির হক হচ্ছেন আমার বাবা মা। তাদেরই একমাত্র মেয়ে ছিলাম আমি। একমাত্র মেয়ে ছিলাম বলে যে তারা আমায় মাথায় তুলে রাখতো তা কিন্তু না, বেশ শাসনই করতো আমায়, যাকে বলে অতিরিক্ত শাসন। কিন্তু সময় মতো আমার সকল চাওয়া পাওয়া ঠিকই পূরণ করেছে তারা, কিন্তু জীবনের সবচেয়ে বড় চাওয়াটাই পূরণ করতে পারেনি তারা। তাদের ভালোবাসাটাই আমি পাইনি। মিস্টার হক শুরু থেকেই কাজের মধ্যে মগ্ন থাকতেন। বেশিরভাগ সময় তাকে ঘরের বাইরে থাকতে হতো, যার জন্য তার ভালোবাসা পাওয়ার এত সৌভাগ্য আমার হয়নি। কিন্তু যখনই ফিরতেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। 2-1 সময় কোলে উঠিয়ে আদর করে দিত। এই স্বল্প আদরই ছিল আমার কাছে বিশাল কিছু, কেননা আমি এই স্বল্প আদরটুকু মিসেস হকের কাছ থেকে পাইনি। ছোট থেকেই ছোটখাটো কোনো ভুল করলে শখানেক বকা শুনতে হতো আমায়। আর যদি ভুলটা বড় হতো, যেমন কোনো জিনিস ভেঙে ফেলেছি এমন কিছু, তাহলে 2-3টা থাপ্পড় তো ভাগ্যে ছিলই। অতি ছোট হতেই তিনি আমাকে আলাদা নিজস্ব প্লেট গ্লাস ধরিয়ে দিয়েছিলেন। সেই থেকেই একা হাতে খাবার খেতাম আমি। টিভিটাও দেখতাম মিসেস হকের নির্ধারিত করা সময় অনুসারে, এর ব্যতীত না। খেলার জন্য বাইরে যাওয়ার অনুমতি ছিল না। ঘরের কোনো এক কোণেই খেলতাম, মাঝে মধ্যে মিনাজ আঙ্কেল মানে ফুপার সাথে জিসান আসলে সে হয়ে উঠতো আমার খেলার সাথী। জিসানের 2 বছর বয়সে ফুপি ক্যান্সারে মারা যায়। এরপর থেকে ফুপা একা হাতেই জিসানের খেয়াল রাখা শুরু করে। আমার কাছে ফুপা ছিল অতি রহস্যজনক একজন মানুষ। তার কথাবার্তা সবই ছিল অন্যরকম, যার জন্য আমার বেশ পছন্দ হতো ওনাকে। অবশ্য তিনি আমায় বেশ ভালোবাসতেন বটে। আমার জীবনে ছিল সময়ের হিসাব বেঁধে, কড়া শাসনের মধ্যে ছিলাম আমি।
তাই বলে যে আমি শান্ত ছিলাম তা কিন্তু না, বেশ চঞ্চলই ছিলাম। নতুন জিনিস সম্পর্কে জানার আগ্রহ আমার মধ্যে বরাবরই ছিল, তাই সারা দিন মিসেস হকের পিছে ঘুরঘুর করতাম নতুন নতুন জিনিস জানার জন্য। এতে তিনি বিরক্ত হতেন কিনা জানি না, কিন্তু উত্তরগুলো ঠিকই দিতেন। আমার যখন বয়স 6 তখন মিসেস হকের ভাই মিস্টার হারুন বিলাত থেকে দেশে ফিরে আসে। আমার নানা নানু না থাকায় তিনি আমাদের সাথে থাকতে শুরু করেন। তখন শুধু এতটুকুই বুঝতাম যে তিনি সম্পর্কে আমার মামা হয়। প্রথম দিনেই তার সাথে আমার সাথে বেশ ভাব জমে যায়। এর মোক্ষম কারণ আমার প্রতি তার ব্যবহার। তিনি সব সময় আমায় বেশ আদরই করতেন, কোলে উঠিয়ে গাল টেনে দিতেন, দু এক সময় খাইয়ে দিতেন, ঘোরাতে নিয়ে যেতেন, মিসেস হকের মার থেকেও বাঁচাতেন, যার ফলে কিছুদিনের মধ্যেই তিনি আমার প্রিয় একজন ব্যক্তি হয়ে ওঠে। মিসেস হক ছোট থেকেই আমার উপরে পড়ার চাপটা বেশি দিতেন। এইভাবে তো তিনি আমার সাথে স্ট্রিক্ট ছিলেনই, কিন্তু পড়ার সময় এই স্ট্রিক্টনেস আরো 3 গুণ বেড়ে যেত। কিন্তু তা হওয়া সত্ত্বেও আমি একদমই পড়াশোনা করতে চাইতাম না। এমন না যে পড়াশোনা আমার ভালো লাগতো না বলে, বরং মিসেস হকের জন্য। তিনি পড়ায় ভুল হলে স্কেল দিয়ে মারতেন, ঘন্টা ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখতেন, যার জন্য আমি পড়তে চাইতাম না। অতঃপর আমার সাথে মিস্টার হারুনের এত ভালো সম্পর্ক দেখে মিসেস হক তাকে আমার পড়ালেখার দায়িত্ব দেন। তার ভাষ্য মতে আমি মিস্টার হারুনের কাছে ভালো মতো পড়ব, কিন্তু এরপরেও আমি পড়তে চাইতাম না, কেননা ততদিনে পড়ার প্রতি অনীহা জমে যায়। এরই মধ্যে চিন্তাঙ্গনের প্রতি আমার বিশেষ আগ্রহ জন্মাতে শুরু করে। আমি সারাদিন ওইটা নিয়ে পড়ে থাকতাম। তা দেখে মিসেস হক প্রচণ্ড রেগে যান আর আমার চিত্রাঙ্কন করার সকল সরঞ্জাম ফেলে দেন। সেদিন অনেক কেঁদেছিলাম আর বলেছিলাম সেগুলো না ফেলতে, কিন্তু তিনি শোনেননি। তখন মিস্টার হারুন বলে যদি আমি তার সকল কথা ঠিকমতো শুনি তাহলে তিনিই আমায় সেই সব সরঞ্জাম আবার কিনে দিবে। আমিও বিনা বাক্যে রাজি হয়ে যাই। এর পিছে তার আসল উদ্দেশ্য কি ছিল তা বুঝতে পারিনি। বয়সে ছিল মাত্র 7 কি 8 বছর। এই বয়সে কি আর নিজের ভালো মন্দ কেউ বোঝে? আমি চুপচাপ নিজের সকল কথাই শুনতাম। সেদিন থেকে তার পরিবর্তন হতে শুরু করে, সাথে তার স্পর্শগুলো। তিনি আমায় কোলে বসিয়ে আপত্তিকরভাবে বিভিন্ন জায়গায় স্পর্শ করতেন। প্রথম প্রথম সেগুলো আদর হিসাবে নিলেও আস্তে আস্তে আমার এসব কেমন যেন লাগতে শুরু করে। তার স্পর্শে অস্বস্তি হতে শুরু করে, কিন্তু কিছু বুঝতাম না বলে কাউকে কিছু সঠিকভাবে বলতেও পারতাম না। অবশ্য আমার কথাগুলো বলতাম কাকে? শোনার মতো আদৌ কি কেউ ছিল? দেখতে দেখতে এইভাবেই 1.5 বছর পার হয়ে যায়। তখন আমার বয়স 10 বছর। দিনে দিনে মিস্টার হারুনের আচরণ কেমন রুক্ষ হচ্ছিল, সাথে তার স্পর্শগুলো বাজে থেকে বিস্তৃত। নিজেরই কেমন উদ্ভট অনুভূতি হতো। ভালো লাগতো না তার স্পর্শ, কেমন ঘেন্না হতো। আস্তে আস্তে বুঝতে পারি স্পর্শগুলো বাজে। ভালোবাসাপূর্ণ স্পর্শ আর বাজে স্পর্শ বুঝতে পারি মিস্টার হারুন একজন পচা মানুষ, ভালো না। তাই একদিন সাহস জুগিয়ে আমি মিসেস হকের সামনে গিয়ে বলি, মামা না অনেক পচা আম্মু, তাকে আমার একদমই পছন্দ না, তার স্পর্শ আমার পছন্দ না। তখন মিসেস হক আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেছিল, তোমার মামা এমন কি করেছে শুনি যে তাকে তোমার পছন্দ না, আর কিভাবে স্পর্শ করেছে শুনি? আমি তখন কিছু বলতে যাব, তখন কোথা থেকে মিস্টার হারুন এসে বলে, আমি বলেছি কেন, আরিহা আজকে পড়া পড়েনি বলে হালকা বকেছিলাম আর শান্তি হিসেবে স্কেল দিয়ে হাত মেরেছিলাম। তাই তো রাগ করে মুখ ফুলিয়ে এসে বলল, যেহেতু ওকে বকেছি আর শাস্তি দিয়েছি সেহেতু আমি তো এখন পচা আর অপছন্দের মানুষ হবই, তাই না? আর মেরেছি বলে আমার স্পর্শ তার পছন্দ না। আমি পড়া পড়িনি কথাটা শুনে মিসেস হক রেগে গেলেন। আমার কোনো কথা না শুনেই গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। পড়া নিয়ে হেলামি করেছি তা তার একদম সহ্য হয়নি। এই নিয়ে অনেক বকেছিলেন আমায়। তারপর মামাকে খারাপ আর পচা বলেছি বলে আরও কতক্ষণ বকলেন। সেই দিন হেঁচকি তুলে কান্না করেছিলাম আমি। কান্না করতে করতে চোখ, গাল, নাক সব লাল হয়ে ফুলে উঠেছিল। কিন্তু আমার প্রতি মিসেস হকের মায়া হয়নি। আসল মা হওয়া সত্ত্বেও তার ব্যবহার ছিল সৎ মায়ের চেয়েও নিকৃষ্ট। শাসন ভালো, কিন্তু অতিরিক্ত না। সেদিন রাতে মিস্টার হারুন আমায় অনেক ধমকান আর ভয় দেখান। আমার গাল দুটো চেপে ধরে তিনি বলেন যে আমি যাতে চুপচাপ থাকি।
আমি যদি আবার এমন করি তাহলে তিনি আমায় বেল্ট দিয়ে পিটাবেন, তার উপর আমাকেই মিসেস হকের হাতে এমন মার খাওয়াবেন। ব্যাস, বাচ্চা একটা মেয়েকে আর ভয় দেখানোর জন্য কি লাগে। তারপর থেকেই আমি একদম চুপসে যাই। সাথে মিস্টার হারুনকে বেশ ভয় পেতাম আমি। এতে যেন সে এক আলাদাই পৈশাচিক আনন্দ পেত। দিন যত যাচ্ছিল তার স্পর্শগুলো আরো বিশ্রী হতে থাকে। সাথে যোগ হয়েছিল আমায় চুমু দেওয়াটা। হুটহাট আমায় ধরে চুমু খেত সে। তখন কেমন এক বিশ্রী অনুভূতি হতো আমার, তা শুধু আমিই জানি। দম বন্ধ হয়ে আসতো আমার। ধীরে ধীরে ট্রমাতে চলে যাচ্ছিলাম আমি। এইদিকে মিস্টার হারুন কাজের জন্য দীর্ঘ সময়ের জন্য বাসায় থাকতে পারতেন না। সপ্তাহে একদিন হয়তো আসতেন, তাও গভীর রাতের দিকে। পরের দিন সকালে বা বিকেলের দিকে আবার চলে যেতেন। তার কাছে নিজের বিজনেস ছিল সবার আগে, তাই তাকে এইসবের কথা বলতে পারতাম না। মিসেস হককে অনেকবার বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু সে আমার কথার কোনো গুরুত্বই দিত না, বরং মিস্টার হারুন যা বলতেন তাই বিশ্বাস করতেন। তারপর যখন মিসেস হক বাসায় না থাকতেন তখন সকলের আড়ালে সে ভুল করার জন্য আমায় শাস্তি দিতেন। বেশি শাস্তি দিতেন না, শুধুমাত্র 2-3টে বেল্টের বাড়িয়ে দিতেন। কিন্তু এতেই আমার অবস্থা নাজেহাল হয়ে যেত। এই বাড়িগুলো যেন ছিল আমার কাছে মরণ যন্ত্রণার সমান। সহ্য হতো না। ইচ্ছে মতো গলা ছেড়ে চিৎকার করে কান্না করতাম তখন, কিন্তু সেই কান্না দেখার কেউ ছিল না। তখন থেকে এই বেল্টের বাড়িটা বড্ড ভয় পেতাম আমি। এতটাই যে রাতেও 2-1 সময় এইসব নিয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে উঠতাম আমি। কিন্তু সেই কান্না 4 দেওয়ালের মধ্যেই রয়ে যায়। এক বিশাল রুমে একা থাকতাম যে আমি। দেখতে দেখতে এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আমি আমার মামা নামক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে প্রতিনিয়ত শোষিত হতে থাকি। ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমি। পারছিলাম না এসব সহ্য করতে। আমার যে ঠিক কি করা উচিত তাও বুঝতে পারছিলাম না। অবশ্য 11-12 বছর বয়সী এক মেয়ের জন্য এইসব বোঝার কথাও না। এরই মধ্যে একদিন আমাকে মিস্টার হারুনের সাথে রেখে মিসেস হক এক কাজে ঢাকার বাইরে চলে যান। সেই দিন রাতে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকেও তার সাথে নিতে, কিন্তু সামনে পরীক্ষা থাকায় তিনি না বলে দেন। এক সময় কান্না করে বলেছিলাম আমাকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু সে মুখ ঘুরিয়ে সেই দিনই চলে যায়। সেই থেকেই তার জন্য মনে ঘৃণা জন্মাতে শুরু করলো, প্রচণ্ড ঘৃণা। আমি সেই দিন সারাক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। মিস্টার হারুন অনেকবার দরজা ধাক্কিয়েছিলেন, কিন্তু আমি খুলিনি। অতঃপর যখন গভীর রাত্রি, তখন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রুম থেকে বের হই, আর সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়ে যায়। আমি বের হতেই মিস্টার হারুন আমার উপর হামলে পড়ে। তিনি যেন এই সময়ের অপেক্ষায় ছিলেন। আমার সাথে তিনি জোরাজুরি শুরু করেন। সেই সময় পুরোটা না বুঝেও বুঝতে পারছিলাম ভয়াবহ কিছু হতে চলেছে আমার সাথে। তাই তো নিজের সর্বস্ব শক্তিটুকু দিয়ে তাকে ধাক্কা দিতে থাকি আর ছোটাছুটি লাগিয়ে দেই। কিন্তু কই আমার মতো বাচ্চা মেয়ের শক্তি, আর কই সেই বিশাল দৈত্য দেহের পশুর শক্তি। তার এক থাপ্পড়ে আমার দেহ নেতিয়ে পড়ে। ছিটকে পড়েছিলাম ফ্লোরে। তা দেখে সে বিশ্রী হাসি হাসে আর হামলে পড়ে আমার উপর। নিজেকে বাঁচানোর মতো কোনো পথই ছিল না আমার কাছে। অতঃপর যা হওয়ার ছিল তাই হলো। সেই পশুটা আমাকে দ্বারা নিজের কামনাটা মিটিয়ে নিল, আর আমি ওইসব সহ্য করতে না পেরে বিভৎস অবস্থায় জ্ঞানহীনভাবে সেখানেই পড়ে রইলাম। রক্তের সরু ধারা বয়ে যেতে থাকে মেঝেতে। হয়ে গেলাম আমি কলঙ্কিত, অপবিত্র। আমার নামের পাশে লাগিয়ে দেয় ধর্ষিতা ট্যাগটি। 12 বছরের সেই বাচ্চা মেয়েটি পড়ে যায় ধর্ষিতা নারীদের দলে। এতটুকু বলেই আরিহা নিঃশব্দে কেঁদে ওঠে। না চাইতো পানি গড়িয়ে পড়তে থাকে অজস্র জল। সেই পুরনো ক্ষতগুলো যে আবার জেগে উঠেছে। ইহানের চোখেও পানি চিকচিক করে ওঠে। রুমে অবশিষ্ট লাইটের কৃত্রিম আলোয় বারান্দায় আসার ফলে আরিহার কান্নামাখা চেহারা একদম স্পষ্ট। তারই সাথে আরিহার 2টি কালো গভীর নয়নে এসে ভিড় করেছে হাজারো কষ্ট, বেদনা, কিছু তিক্ত স্মৃতি, যা হয়তো কখনো ভোলার মতো না। ইহান পারছে না আর সইতে। এতটা কষ্ট একটা মানুষ কিভাবে বয়ে বেড়াতে পারে তা তার জানা নেই। সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও খুঁজে পাচ্ছে না ইহান। আসলেই বলবে এটা কি? আদৌ কি এইটাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা থাকে? আরিহান নিজের চোখ মুছে এক দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে,
সেদিন হয়তো আমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু ভাগ্যবশত সেই দিন রাতেই মিস্টার হক বাসায় ফেরেন। তার কাছে এক্সট্রা চাবি থাকায় তিনি নির্দ্বিধায় তার গৃহস্থলে প্রবেশ করেন। নিজের গৃহস্থলে প্রবেশ করেই তিনি দেখতে পান চারদিকটা অন্ধকারে আচ্ছন্ন। তিনি লাইট জ্বালিয়ে সামনে এগোতেই আমার বিধ্বস্ত হওয়া দেহটি তার সামনে ভেসে ওঠে। পাশ দিয়ে রক্তের সরু রেখা বয়ে চলেছে। সাথে সাথে সে আমার নাম ধরে চিৎকার করে ওঠেন। আমার কাছে এসে আমাকে ডাকতে থাকেন, কিন্তু আমি কোনো রেসপন্স করিনি। করবই বা কিভাবে? আমি তো আর সজ্ঞানে নেই। মিস্টার হকের চিল্লানিতে মিস্টার হারুন ঘুমো ঘুমো চোখে বেরিয়ে আসে। মিস্টার হারুন তখন নিজের মধ্যে এতটাই মশগুল ছিলেন যে তিনি ঠিক কোন অবস্থায় আছে তার দিকে কোনো ধ্যান ছিল না। সে যে বস্ত্রহীনভাবেই বাইরে চলে এসেছেন। মিস্টার হারুনকে এইভাবে দেখে মিস্টার হকের আর বুঝতে বাকি রইল না যে আমার এই অবস্থার পেছনে দায়ী কে, আর আমার এই অবস্থায় বা হলো কিভাবে। কিন্তু সে তখন চেয়েও কিচ্ছু বলতে পারল না, কেননা আমার অবস্থা অনেক বাজে ছিল। কোনো মতে মিস্টার হারুনকে থ্রেট দিয়ে তিনি আমার গায়ে তার কোটটা জড়িয়ে নিয়ে আমায় কোলে করে নিয়ে হসপিটালের দিকে ছুটলেন। আমার অবস্থা বেশ খারাপ ছিল। আইসিইউতে নেওয়া হয় আমায়। আমার ইন্টারনাল ব্লিডিং থামছিলই না, তার উপর আমার পালস রেটও কমে আসছিল। ডাক্তাররা আশা ছেড়েই দিয়েছিল যে আমি বাঁচব, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে যাই। তাও ডাক্তাররা রিস্ক না নিয়ে আমায় আইসিইউতে রাখে আর আমায় অবজার্ভ করে। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকলেন, কিন্তু আমার আর জ্ঞান ফিরে আসলো না। আমি 2 মাসের জন্য কোমায় চলে যাই। এদিকে মিস্টার হক আমার ধর্ষণ হওয়ার কথাটার টাকার জোরে ধামাচাপা দিয়ে দেন। কেউ আর জানতে পারেনি বিষয়টা। মিসেস হক সব শুনে হতবম্ব হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়েন। কাজের সুবাদে মিনাজ আঙ্কেল জিসানকে নিয়ে তখন লন্ডনে শিফট হয়েছিল মাত্র। আমার এমন অবস্থার কথা শুনে তারা বাংলাদেশে চলে আসেন। অতঃপর বাংলাদেশে এসে আমার এই অবস্থার পিছে কে ছিল তা জানতে পারে সে। সব শুনে তিনি খুঁজে নিয়ে জানতে পারেন যে মিস্টার হারুন নিখোঁজ, যার অর্থ এই যে সে পালিয়েছে। তাই মিনাজ আঙ্কেল নিজেই তাকে খুঁজে বের করে এবং তার হাতেই মিস্টার হারুনকে গুলি করে মারে আর তাকে নির্মম মৃত্যুদান করে। যেহেতু মিনাজ আঙ্কেল সিআইডি অফিসার ছিলেন, সেহেতু তিনি ব্যাপারটা সামলে নিতে পারেন, তার কোনো ঝামেলা হয় না। অন্যদিকে 2 মাস পর যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমার পাগল প্রায় হয়ে উঠেছিলাম আমি। যেই সামনে আসতো তাকে দেখে ভয়ে চিল্লিয়ে উঠতাম। বিশেষ করে মিস্টার অ্যান্ড মিসেস হককে দেখলেই নিজের বোধ শক্তি হারিয়ে ফেলতাম। হাতের সামনে যা পেতাম তাই ছুঁড়ে মারতাম। তখন ঘুমের ইঞ্জেকশন ব্যতীত আমায় শান্ত করা সম্ভবই হতো না। একমাত্র মিনাজ আঙ্কেলই আমায় শান্ত করতে সক্ষম হয়েছিলেন। তিনি ব্যতীত কেউ আমায় সামলাতে পারেননি। আমিও মিনাজ আঙ্কেল বাদে কাউকেই সহ্য করতে পারতাম না। হয়তো তার উপর আমার একটু হলেও বিশ্বাস ছিল তার জন্য। ডাক্তার আমার কন্ডিশন দেখে বলে আমি অনেক বড় এক ট্রমার মধ্যে আছি। এমন সময় আমি যার সাথে শান্ত আছি আমাকে তার সাথেই রাখতে। যাদের আমি সহ্য করতে পারি না তারা যেন ভুলেও আমার সামনে না আসে। তা না হলে আমি হয়তো বা ব্রেন স্ট্রোকও করতে পারি। সব শুনে মিস্টার হক কিছু বলবেন তার আগেই মিনাজ আঙ্কেল আমায় তার কাছে রাখার সিদ্ধান্ত নেন। মিস্টার হকও তখন বিনা বাক্যে রাজি হয়ে যান আর আমাকে স্বাভাবিক আর মানুষ দায়িত্ব মিনাজ আঙ্কেলকে দিয়ে দেন। বলতে গেলে আমার পুরো দায়িত্বটাই দিতে দেন। মিস্টার হক আমার এই অবস্থার জন্য মিসেস হককে দোষারোপ করে, কিন্তু স্ত্রী বলে তাকে পরিহার করতে পারেন না। মিনাজ আঙ্কেল ঠিক করেন যে উনি আমায় নিয়ে লন্ডনে চলে যাবেন, কেননা বাংলাদেশে আমি ভালো থাকবো না। এইখানে আমায় সেসব তিক্ত স্মৃতিগুলো দাঁড়িয়ে বেড়াবে। তাই পরবর্তী 1 সপ্তাহের মধ্যেই মিনাজ আঙ্কেল আমায় আর জিসানকে নিয়ে চলে আসে লন্ডনে। পাড়ি জমাই আমি লন্ডনে, কিন্তু সেখানে এসেও তেমন পরিবর্তন ছিল না। আমি সারাক্ষণ চুপ করে থাকতাম, হুট করে কেঁদে উঠলাম, গলা ফাটিয়ে চিৎকার করতাম, পাগলের মতো আচরণ করতাম। অতঃপর ঘুমের ইঞ্জেকশন দিতেই শান্ত হয়ে বিছানায় পড়ে থাকতাম। আমার এই অবস্থা দেখে মিনাজ আঙ্কেল আর জিসানের চোখ ছলছল করে উঠত। আস্তে আস্তে আমার পাগল ন্যায় আচরণ কম হয়, কিন্তু তাও আমি তখন কাউকেই সহ্য করতে পারতাম না, এমনকি জিসানকেও না। জিসান আমার থেকে বেশি না, 2 বছরের বড়, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। তাও কেন জানি তখন ওকেও ভয় করত, প্রচণ্ড রকমের ভয়। তাই ও আমার কাছে আসতে নিলেই জিনিস ছুঁড়ে মারতাম।
ওকে আঘাত করার জন্য নয়, বরং ও যাতে আমার কাছে না আসে সেই জন্য। একদিন এইভাবেই জিনিস ছুঁড়ে ফেলতে গিয়ে পাশে থাকে ছুরি, ওর দিকে ছুঁড়ে মারি, যার জন্য ওর হাতে গভীর ক্ষত হয়ে যায়। সাথে সাথে ও ব্যথায় কুকড়ে ওঠে আর মেঝেতে পড়ে যায়। টপ টপ করে রক্ত পড়তে থাকে। সেই দেখে কেন জানি ওর প্রতি ভয়টা চলে যায়। আমি দ্রুত ওকে গিয়ে দেখতে থাকি। তখনই আঙ্কেল আসে আর জিসানের দ্রুত ট্রিটমেন্ট করায়। এরপরও জিসান আমায় কিছু বলেনি, বরং প্রতিবারের মতোই আমায় সামলাতে এসেছিল। তখন বুঝেছিলাম ওর থেকে আমার ক্ষতি নেই, ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে আমি আস্তে আস্তে ওর সাথেও স্বাভাবিক হয়ে উঠি, বন্ধু হয়ে যাই আগের মতো। আমাকে পুরোপুরিভাবে স্বাভাবিক আর মনের মধ্যে থাকা ভয়টা দূর করার জন্য মিনাজ আঙ্কেল আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। প্রায় দীর্ঘ 1 বছর আমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, প্রপার ট্রিটমেন্ট করান তিনি আমার। আমি কিছুটা স্বাভাবিক হতেই মিনাজ আঙ্কেল আমায় তার মতো করে গড়ে তুললেন আমায় একদম শক্ত নির্দয়। আঙ্কেল জানতেন হয়তো আমায় এমন না বানালে আমি ভালো থাকতে পারবো না বেঁচে থাকতে। তিনি আমায় অন্ধকার ভরা জীবনে আলো নিয়ে আসলেন। মিনাজ আঙ্কেল না থাকলে এইসব ভুলে মুভ অন করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। মিনাজ আঙ্কেল আমায় পুরোপুরিভাবে স্বাধীন বানালেন, আমায় নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখিয়ে দিলেন, আমাকে পরিপূর্ণ বানালেন, যাতে আমি একাই এই সমাজের মাঝে বাস করতে পারি আর মানুষের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারি। ছোট থেকে বড় সকল কাজ আমাকে শেখালেন তিনি। কিভাবে কাঁদতে হয় সেটাই ভুলিয়ে দিলেন। সকল পরিস্থিতিতে শক্ত ও শান্ত হতে শিখালেন। আমার মাইন্ডটা তার মতো করে সেট আপ করলেন। আমার শুরু থেকে শেষ তিনিই দেখেছেন। আজ আমি যা, সবই মিনাজ আঙ্কেলের দান। তিনি না থাকলে হয়তো আমি সেই কলঙ্কিত অধ্যায়ের অন্তরালে ডুবে যেতাম, তিলে তিলে মরে শেষ হয়ে যেতাম। আমি অনেক আগেই মিস্টার অ্যান্ড মিসেস হকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি, তাদের সারনেম নিজ নাম থেকে সরিয়ে ফেলি আর মিনাজ আঙ্কেলের সারনেম ব্যবহার করতে শুরু করি। হয়ে উঠি আমি আরিহা আহমেদ। পরবর্তীতে জানতে পারি মিস্টার হকই আমার জান বাঁচিয়েছিলেন, যার জন্য আমি তার কাছে ঋণী হয়েছিলাম। তাকে চেয়েও আর ঘৃণা করতে পারিনি, সম্পর্কেও ছিন্ন করতে পারিনি। কিন্তু মিসেস হককে আমি চিরতরের জন্য ঘৃণা করি। তিনি যদি আমার কথাগুলো শুনতেন তাহলে হয়তো আমার জীবনটাও বাকি 8-10 মেয়েদের মতো হতো। সেদিনও যদি আমাকে তিনি সাথে করে নিতেন তাহলে হয়তো আমার সেই সব সহ্য করতে হতো না। তার নাম পর্যন্ত নিতে আমি অপছন্দ করি, সহ্য হয় না আমার। 4 বছর আগে মিনাজ আঙ্কেল মারা যান। সেই দিনটা যেন ছিল আমার জন্য আরেক কালো অধ্যায়। সে যে আমার জন্য ঠিক কী ছিল তা শুধু আমি জানি। কিন্তু আজব করার বিষয়, আমি সেদিন কাঁদিনি, কাঁদতে ভুলেই গেছিলাম। তাই হয়তো আমার চোখ দুটো ছিল শুষ্ক। তাই তো একমাত্র এই দিনেই আমি কালো পরিধান করি। এই দিনটিতেই যে আমার জীবন উজ্জ্বলকারী বহু দূরে চলে গিয়েছিল, পাড়ি জমিয়েছিল পরপারে। এতটুকু বলেই আরিয়া থামে। চোখ দিয়ে এখনো পানি বিরতিহীনভাবে ঝরছে। আজ দ্বিতীয়বারের মতো আরিয়া কাঁদছে, মন খুলে কাঁদছে। নিজের তিক্ত স্মৃতিগুলো এই অশ্রুমালার সাথেই বিসর্জন দিয়ে দিচ্ছে। ইহার নির্বাক হয়ে বসে আছে। তার যে এত কিছু বলার নেই। মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে যে নিজেরই আপন 12 বছরের ভাগ্নিকে ধর্ষণ করতে পারে? কিভাবে 7 থেকে 8 বছরের বাচ্চাকে আপত্তিকর ভাবে স্পর্শ করতে পারে, ওই রকম বাজে দৃষ্টিতে তাকাতে ও ছুঁতে পারে? এইখানেও কি সমাজ এই ছোট্ট অবুঝ বাচ্চা মেয়েদেরকেই দোষ দিবে? তাদেরকেই বা বলবে তাদের পোশাকের দোষ, তাদের চলাচলের দোষ? যদি তাই বলা হয় তাহলে তাদের কি বিবেক বলতে কিছু নেই? হায়রে সমাজ, যত যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে দোষ সব মেয়েদের ঘাড়েই আসে চাপে। আরিয়ার কাছে তো তার মিজান আঙ্কেল ছিল, কিন্তু অন্যদের কাছে তো তাদের আপন বাবা মা পর্যন্ত থাকে না। কলঙ্কিত হয়েছে বলে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তার সেই নর্দমায়, যেন তারাই সর্বদোষে দোষিত। মানে কথাটা এখন এমন দাঁড়িয়েছে যে নারীরাই কালপিট আর নারীরাই ভিকটিম। দুই পক্ষই সে, আর মাছ দিয়ে ধর্ষক হচ্ছে তৃতীয় পক্ষ। হয়তো সমাজের এই চিন্তাধারাটি একদিন বদলাবে, কিন্তু তা হতে হতে যেন খুব দেরি না হয়ে যায়। ইহান এইসব ভেবে এক দীর্ঘ শ্বাস নেয়। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সে।
আরিয়া আস্তে আস্তে নিজের চোখের জল মুছতে থাকে আর তাচ্ছিল্যের সুরে এক এক করে ইহানের দিকে প্রশ্ন ছুড়ে মারতে থাকে। তো এখন বলো, মেনে নিতে পারবে আমায়? পরিচয় দিতে পারবে আমায় সকলের সামনে নিজের স্ত্রী বলে? পাশে দাঁড়াতে পারবে আমার কষ্টে ভাগ তো বসালে, এখন তার দায়ভার নিতে পারবে? পারবে আমার মতো কলঙ্কিত এক নারীকে আপন করে নিতে, নিজের অন্তরালে আমার মতো ধর্ষিতাকে জায়গা দিতে? আরিয়া সকল প্রশ্নে শুনে ইহান নির্বাক হয়ে বসে আছে। মুখ নেই তার কোনো কথা, মুখভঙ্গি কেমন নিস্তেজ হয়ে আছে। মাথাটা নিচু করে দুই হাত হাঁটুর উপর ভর করে বসে আছে সে। বেশ কিছুক্ষণ এইভাবে থেকেই হুট করে ইহান বিনা বাক্যে দাঁড়িয়ে যায় আর রুমের দিকে অগ্রসর হয়। তা দেখে আরিয়া তাচ্ছিলের হাসি দিয়ে বলে। হুট করেই ইহান বিনা বাক্যে দাঁড়িয়ে যায় আর রুমের দিকে অগ্রসর হয়। তা দেখে আরিয়া তাচ্ছিল্যের হাসি হাসে দূর আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুই নয়ন বিয়ে না চাইতেও অশ্রুমালা গড়িয়ে পড়ছে। অতীতের সেই পাতাগুলো বড্ড পোড়াচ্ছে তাকে। তিক্ততার বেড়া জালে ডুবে যাচ্ছে সে। ধীরে ধীরে এই দহন সহ করা দুষ্কর হয়ে উঠেছে আরিহার জন্য। কষ্টগুলো যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে, অশান্ত করে তুলছে তাকে। আরিয়া চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অতীতের তিক্ততাগুলো কিছুতেই মনে করতে চাচ্ছে না সে। ঠিক এমন সময় কোত্থেকে ইহান দ্রুত গতিতে আরিয়ার সামনে এসে হাজির হয়। কিছু না বলে হাঁটু গেড়ে বসে আর আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আকস্মিক এমন হওয়ায় আরিয়া চমকে ওঠে আর সাথে সাথে চোখ খুলে তাকায়। ঘটনাটা বুঝতে তার বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। অতঃপর সব বুঝতে পেরে আরিয়া বিস্ময়কর নয়নে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান সেই আগের ন্যায় আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার থেকে জবাব চাইছিলে না তুমি? জানতে চাইছিলে না তোমায় মেনে নিতে পারবো কি না, আপন করে নিতে পারবো কি না, তোমার কষ্টগুলোর দায়ভার নিতে পারবো কি না, অন্তরালে তোমায় জায়গা দিতে পারবো কি না? তবে উত্তর হচ্ছে হ্যাঁ, পারবো। তোমায় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কেননা এইখানে আপত্তিজনক কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। তুই কলঙ্কিত না, বরং পাথরের উপর ফুটে ওঠা সে নিষ্পাপ ফুল। তাই তো তোমায় খুব গভীরভাবে আপন করে নিতে চাই। তোমার কষ্টগুলোর দায়ভার নিতে চাই না, বরং তোমার কষ্টগুলো ভুলাতে তোমার পাশে থাকতে চাই। ভালোবাসায় পরিপূর্ণ করতে চাই তোমায়, নিজের অন্তরালের রানী বানাতে চাই তোমায়। সকলকে বলতে চাই আমার অন্তরালে তুমি। সব শুনে আরিয়া স্থির হয়ে যায়। সে মোটেও এইসব আশা করেনি। আরিয়া ভেবেই রেখেছিল ইহান তার থেকে মুখ ফিরিয়ে নেবে, মেনে নিবে না তাকে। কেননা কোনো ধর্ষিতাকে আর যত যাই হোক বউ বলে পরিচয় দেওয়া যায় না, তাকে পবিত্র মানা যায় না। কারোর অন্তরালে তো দূরে থাকা, এমনকি পৃথিবীর কোনো স্থানেই তার জায়গা হয় না। সেখানে সবটা মেনে নিয়েছে ভাবতেই অবাক লাগছে। আরিয়া ইহানকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারছে না। এক জড়তা বিরাজমান করছে তার মধ্যে। আরিয়া এক দীর্ঘশ্বাস নিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, ভেবে বলছো তো? সকলে না জানলেও তুমি জানো আমি ধর্ষিতা, একজন নির্যাতিত শোষিত নারী, যে উপর থেকে নিচ পর্যন্ত কলঙ্কের আবরণে ঘেরা, যার শরীরের প্রত্যেকটা অংশে ওই নিকৃষ্ট প্রাণীর স্পর্শগুলো এখনো বিদ্যমান। চেয়েও আমি এই স্পর্শগুলো মুছে ফেলতে পারবো না নিজের এই কলঙ্কিত চামড়াকে গা পর্যন্ত খুলে ছুঁড়ে ফেলতে। নিজে তো এই তিক্ততায় হ্রাস হয়েই যাব, সাথে তুমিও যাবে। অন্য কেউ তোমায় আমার ধর্ষিতা হওয়ার কথা মনে করিয়ে না দিলেও তোমার বিবেক ঠিকই তোমায় তা প্রতিনিয়ত মনে করিয়ে দিবে। তখন তোমার অন্তরেই তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবে। হয়তো আমাকে নিয়ে সমাজে উঁচু করে বাঁচতে পারবে তুমি, কিন্তু বিবেকের কাছে মাথা উঁচু করে থাকতে পারবে তুমি? আমি পরিপূর্ণ হলেও অপরিপূর্ণ। আমার অতীত জেনে আর যাই হোক, ভালোবাসা তো যায় না, বরং সর্বোচ্চ করুণা করা যায়। আর আমি কখনো করুণার পাত্রী হতে চাই না। নিজে সব সময় যেভাবে মাথা উঁচু করে চলে এসেছি সেভাবেই বাঁচতে চাই। তাই বলছি, চাই করো না কেন, করো না। তুমি যেতে চাইলে বাধা দেব না আমি, বরং নিজে থেকে ডিভোর্স পেপারটা দিয়ে। আর বলতে পারলো না আরিহা। ইহান সজোরে আরিহার গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। আরিহা এবার যেন অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায়। সে মোটেও এটা আশা করেনি
আরিহা মুখ তুলে ইহানের দিকে তাকাতেই কিছুটা স্থির হয়ে যায়। আবছা আলোয় ইহানের রাগে লাল হয়ে যাওয়া চেহারাটা স্পষ্ট ফুটে উঠেছে। চোয়াল শক্ত করে আছে সে, চোখ দিয়ে যেন আগুনের শিখা ঝরে পড়ছে, নাকটা একদম টুকটুকে লাল হয়ে আছে। আরিয়া এবার কিছু বলতে যাবে তার আগে ইহান আরিয়াকে নিজের খুব কাছে টেনে নিল। কিছু বোঝার আগে আরিয়া ঘাড়ের পিছে হাত ঠেকিয়ে ঠোঁটের ঠোঁট চেপে ধরলো। আরিয়া এবার যেন অবাকের সপ্তম আকাশ পেরিয়ে গেল। সবই ওর কাছে ধোঁয়াশা মনে হতে শুরু করলো। মনের ভিতরে এক শীতল অনুভূতি বয়ে যেতে শুরু করলো। মুহূর্তেই এক দমকা হাওয়া এসে যেন সব উলট পালট করে দিল। বেশ কিছুক্ষণ পর ইহান সরে আসে, আলতো করে আরিয়ার মাথার সাথে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিজের রাগটা সংযত করার চেষ্টা করতে লাগলো। অতঃপর তিক্ত গলায় বলে, শুধুই তুমি সবসময় এক ডিগ্রি বেশি বুঝলে হয় না? সব কিছু কি স্বাভাবিকভাবে নেওয়া যায় না? বারবার কি লাগিয়ে দিয়েছো যে তুমি ধর্ষিতা, তুমি নির্যাতিত শোষিত নারী। আচ্ছা, এইখানে কি তোমার দোষ ছিল? কোনো অপরাধ ছিল? ছিল না। তাহলে তুমি বারবার কেন নিজেকে আমার সামনে ছোট করে তুলে ধরছো? পুরুষরা কি নির্যাতিত হয় না? তারা কি অন্যের দ্বারা শোষিত হয় না? তাহলে তাদের বেলায় কেন এই শব্দগুলো উচ্চারণ হয় না? কেন কেউ বলে না একজন পুরুষ অমুক দ্বারা নির্যাতিত হয়েছে? কেন তাদের বেলায় কোনো দোষ ধরা হয় না, খুদ ধরা হয় না? অনেকে বলবে এর মূল কারণ আমাদের সমাজ ব্যবস্থা, কিন্তু আমি বলবো না এইখানে পুরোপুরিভাবে সমাজের দোষ না। এর মুখ্য কারণ হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আমরা সময় নারীদেরকেই দোষী ভাবি, তাদের জন্য নির্যাতিত শব্দটা ব্যবহার করি। ধর্ষিত নারীদের মনে রাখি, অথচ ধর্ষককে নয়। হুতো ধরি এক ধর্ষিতার, যে তার এই কারণে আজ তার এমন দশা, তাকেই বাজে মন্তব্য করি। কেন করি আমরা এমন? আমাদের এই চিন্তাভাবনার জন্য। একবারও কি আমরা এটা ভাবি যে ওই মেয়েটার উপর দিয়ে কি গিয়েছে, কি সহ্য করেছে সে? বরাবর সকল জায়গায় একজন ধর্ষিতাকে লজ্জিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। কেন হতে হয়? তার দোষ কোথায় এখানে? সে কেন লজ্জা পাবে? তার তো মাথা উঁচু করে চলার কথা, কেননা সে তো কোনো ভুল করেনি। বরং যে ভুল করেছে তাকে লজ্জিত হওয়া উচিত, লাঞ্ছিত হওয়া উচিত। তাকে সমাজ থেকে গলা ধাক্কা দিয়ে বের করা উচিত। নির্যাতিত শোষিত শব্দগুলো আমরা শুধুমাত্র নারীদের জন্যই ব্যবহার করি, আর তা আজ থেকে না, বরং সেই সৃষ্টির শুরু থেকেই। যেন এই দুইটি শব্দ শুধুমাত্র মেয়েদের জন্য নির্ধারিত। তুমি এই বলো, এই শব্দটি কেন শুধুমাত্র নারীদের জন্যই ব্যবহৃত হয়? পুরুষদের বেলায় কেন এই শব্দগুলো ব্যবহৃত হয় না? নারী আর পুরুষ উভয়ের বেলায় এইটি প্রযোজ্য, তাই উভয়ের বেলায় শব্দটি ব্যবহৃত করতে হবে। তা না হলে এই ইচ্ছাকৃতভাবে বানানো স্ত্রীবাচক শব্দগুলোই বাংলা সাহিত্য হতে তুলে ফেলতে হবে। এই বলে দম নেয় ইহান। আরিয়া ছলছল করা দুটো চোখ বন্ধ করে রাখে, যার ফলে চোখের ফ্রেমে বন্দি থাকা অশ্রুগুলো গান বেয়ে গড়িয়ে পড়তে থাকে। ইহান একটু শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলে, তাই বলছি, যতক্ষণ না আমরা নিজেদের চিন্তাভাবনা পবিত্র করছি, যতক্ষণ না সকলকে সমান চোখে দেখতে শুরু করছি, ততক্ষণ কিছুই বদলাবে না। তুমি তোমার চিন্তাভাবনা বদলাও, সমাজ এইভাবেই বদলে যাবে, বরং তখন বদলাতে বাধ্য হবে। আর তুমি যদি নিজের সম্মান নিজেই না করো, তাহলে অন্যের থেকে কিভাবে আশা রাখো যে সে তোমায় সম্মান করবে? নিজে ছোট মনে করো না, তুমি কলঙ্কিত নও, বরং ফুলের চাইতেও বেশি পবিত্র। কিভাবে জানো? কেননা তোমার অন্তর পবিত্র, তোমার চিন্তা ভাবনা পবিত্র, সবচেয়ে বড় কথা তোমার মন পবিত্র। তুমি হচ্ছ পাথরের মধ্যে ফুটে ওঠা সেই বিশেষ পুষ্প, যার সামনে সকল পুষ্প নেতিয়ে পড়ে। ইউ আর রিয়ার আরিহা, অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ দিস। আমি তোমার উপর কোনো করুণা করছি না, বরং তোমায় পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি এমন রিয়ার একজনকে পেয়েছি, যার জায়গায় শুধুই এখন আমার অন্তরালে। আরিয়া ভাবতেও পারিনি ইহানের চিন্তা ভাবনা এতটা স্বচ্ছ, এতটা বিশুদ্ধ ও উন্নত। ইহানের প্রত্যেকটা কথাই আরিয়ার চিন্তা ভাবনার সাথে মিলে গিয়েছে। আরিয়া তখন ইচ্ছাকৃতভাবে সেই কথাগুলো ইহানকে বলেছিল, যাতে সে ইহানের প্রতিক্রিয়াটা দেখতে পারে। অনেক সময় আমরা কষ্টের কোনো ঘটনা শুনে আবেগে ফেঁসে গিয়ে হুট করেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভবিষ্যতে চিন্তা করি না, অতঃপর পরে গিয়ে আমরা তা নিয়ে আফসোস করি। তাই আরিয়া ভবিষ্যতের তিক্ততা ইহানের সামনে তুলে ধরে, যাতে সে ইহান নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবে।
কিন্তু ইহানের প্রতিক্রিয়া দেখে আরিয়া বুঝে গিয়েছে আর যাই হোক ইহান তাকে ফেলে দিবে না, বরং সে যা বলেছে তাই করে দেখাবে। আজ মনে হচ্ছে এই প্রথমবার মনের কথাটা শুনে আরিহার জীবনের সব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে, আর এইটি একমাত্র সম্ভব হচ্ছে জিসানের জন্য। আরিহা যখন এইসব ভাবছে তখন ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভালোবাসো কিনা তা জানি না, কিন্তু আমি বাসি, প্রচণ্ড রকমের বাসি। তাই তো খুব করে চাই তোমায়। তোমার সাথে এই হাতটি ধরে সারাটা জীবন পাড়ি দিতে চাই। তোমার অন্তরালে আমি হয়ে বসবাস করতে চাই। তোমার কষ্টগুলো নিজের ভালোবাসার চাদরে আবরণের নিচে পিষিয়ে ফেলতে চাই। খুব গভীরভাবে আপন করে নিতে চাই তোমায়। তোমাতেই আমি পরিপূর্ণ হতে চাই। আই লাভ ইউ আরিহা, আই লাভ ইউ এ লট। উইল ইউ বি মাইন ফর এভার? আরিয়া চোখ দুটো চিকচিক করছে, মনের মধ্যে আজ আলাদাই শান্তি বয়ে চলেছে। মন বারবার বলছে সারা জীবনের জন্য ইহানের হয়ে যেতে, তাকে আঁকড়ে ধরেই ওর হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে, নিজের কষ্টগুলো ভুলে এগিয়ে যেতে। আজ আরিয়া তার মনের কথাটা ফেলতে পারেনি। সে মুচকি হেসে ইহানকে জড়িয়ে ধরে, আর এতেই ইহান তার উত্তর পেয়ে যায়। সে অতি নীরবে আরিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। আজ হয়তো তাদের রাতটা অতি মধুর হবে, হয়তো এইটি হবে ভালোবাসার রাত। একজন পাবে নিজের ভালোবাসার মানুষকে, তো আরেকজন বেরিয়ে আসবে নিজের তিক্ত অতীত থেকে। অতীতের সকল গ্লানি ভুলে এগিয়ে যাবে নতুন জীবনের উদ্দেশ্যে।